400 কোটি টাকার পিয়ন। দর্শক, আজকে এই আলোচনাটি আসলে প্রধানমন্ত্রী সামনে এনেছেন সংবাদ সম্মেলনে। তিনি বলেছেন যে আমার বাসায় পিয়নের কাজ করত, সেও নাকি 400 কোটি টাকার মালিক। পরে আমি জানতে পেরে তাকে বাদ দিয়েছি। এমন একটি কথা বলার পরেই চারিদিকেই শোরগোল শুরু হয়, কে সেই পিয়ন। মুক্তিযোদ্ধাদের নাতিপুতিরাও পাবে না, তাহলে কি রাজাকারের নাতিপুতিরা পাবে? সেটা আমার প্রশ্ন, দেশবাসীর কাছে প্রশ্ন, যে রাজাকারের নাতিপুতিরা সবকিছু পাবে, মুক্তিযোদ্ধারা পাবে না। সরকারি কর্মকর্তা কর্মচারী প্রত্যেকটা মহাচোর হিসেবে পরিগণিত হচ্ছে। বেতন পায় ৬০,০০০ টাকা, সম্পদ হচ্ছে ১,০০০ কোটি ২,০০০ কোটি টাকা। ছাগল কেনে ১৫ লাখ টাকা দিয়ে, ৬৭ লাখ টাকা দিয়ে গরু কেনে কুরবানি দেয়। বাংলাদেশ তার পাপের সম্পত্তি হয়ে গেছে। প্রত্যেকটা দুর্নীতিবাজকে ধরা হোক, যেগুলো পাওয়ারে আছে সেগুলোরে ধরেন, যেগুলো রাষ্ট্রের ক্ষমতায় নাই কিন্তু মন্ত্রী এমপি হয়েছে তাদেরটাও প্রকাশ করেন। এদেরকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। এদের লুটপাট করা সম্পদ জনগণের ফান্ডে ফিরিয়ে আনতে হবে। প্রতিনিয়ত দুর্নীতির এত বিস্ময়কর খবর প্রকাশিত হচ্ছে যে তাতে বাংলাদেশের জনগণ এখন বিস্মিত হওয়ার ক্ষমতাও প্রায় হারিয়ে ফেলেছেন। নাগরিকরা এখন আর বিস্মিত হন না। দুর্নীতির খবর প্রকাশ হলে এখনো হইচই হয়, কিন্তু তাতে একটা কৌতুকের চিত্র আমরা সোশ্যাল মিডিয়াতে দেখতে পাই। মানে দাঁড়াচ্ছে, জানা খবর আবার নতুন করে জানালে মানুষ তাতে কোনো নতুনত্ব খুঁজে না পেয়ে সেগুলো নিয়ে বিভিন্ন ফান পোস্ট তৈরি করে ট্রল করে বিনোদন নিতে চেষ্টা করে। যেমন পিএসসির সাবেক ড্রাইভার, চেয়ারম্যানের সাবেক ড্রাইভার আবেদ আলীর গল্প নিয়েও আমরা দেখতে পাচ্ছি। তবে সৈয়দ আবেদ আলীর গল্পটি সিনেমাতেও হার মানায়, কিন্তু তার যে উত্থান এবং বিপুল দুর্নীতির খবর পাওয়া যাচ্ছে তাতে মানুষ বিস্মিত না হয়ে বরং রোমাঞ্চিত বোধ করছে বলা যায়। প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটা বক্তব্য নিয়ে কিন্তু সোশ্যাল মিডিয়া নতুন করে যেন আবার আলোচনার জন্ম দিয়েছে। তিনি বলেছেন যে আমার বাসার পিয়ন এখন 400 কোটি টাকার মালিক এবং কি তিনি হেলিকপ্টার ছাড়া কোথাও যান না। আর এই বক্তব্যকে কেন্দ্র করে কিন্তু নতুন করে আলোচনা এবং সমালোচনার ঝড় বইছে। বিশেষ করে বিরোধী দলের নেতাকর্মীরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই বক্তব্যকে কিন্তু কটাক্ষ করছে। প্রিয় দর্শক, ভিডিওর শুরুতে কয়েকটি ভিডিও ফুটেজের অংশ বিশেষ আপনারা দেখেছেন। আজকে কিন্তু চীন সফরের বিষয়ে একটি সংবাদ সম্মেলন হয়, সেখানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা অনেকগুলো কথাই বলেছে, যে কথাগুলো সোশ্যাল মিডিয়ায় প্রচুর পরিমাণে ভাইরাল হয়েছে। প্রধানমন্ত্রী কোটা আন্দোলনের বিষয়টি নিয়ে বলেছেন যে মুক্তিযোদ্ধার নাতি নাতনিরা কোটা পাবে না, তাহলে কি রাজাকারের নাতিপুতিরা কোটা পাবে? এরকম একটা প্রশ্ন কিন্তু ছড়িয়ে দিয়েছেন। এটাও কিন্তু সোশ্যাল মিডিয়া ভাইরাল, আর এ নিয়েও কিন্তু অনেকেই মুখ খুলছে। তো চলুন প্রিয় দর্শক, কথা আসলে বাড়াবো না, মূলত কয়েকটি ভিডিও নিয়ে আপনাদের সম্মুখে হাজির হওয়া। তো এই বিস্তারিত ভিডিওগুলো আপনাদের সবাইকে দেখাবো বা আপনারা দেখতে চলেছেন। তো চলুন এক এক করে ভিডিওগুলো দেখে আসি। তো তার আগে সবাইকে বলবো চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবেন আর একটা লাইক দিয়ে চলুন ভিডিওগুলো দেখে আসি। সরকারি কর্মকর্তা কর্মচারী প্রত্যেকটা মহাচোর হিসেবে পরিগণিত হচ্ছে। বেতন পায় ৬০,০০০ টাকা, সম্পদ হচ্ছে ১,০০০ কোটি ২,০০০ কোটি টাকা। ছাগল কেনে ১৫ লাখ টাকা দিয়ে, ৬৭ লাখ টাকা দিয়ে গরু কেনে কুরবানি দেয়। বাংলাদেশ তার পাপের সম্পত্তি হয়ে গেছে। প্রত্যেকটা দুর্নীতিবাজকে ধরা হোক, যেগুলো পাওয়ারে আছে সেগুলোরে ধরেন, যেগুলো রাষ্ট্রের ক্ষমতায় নাই কিন্তু মন্ত্রী এমপি হয়েছে তাদেরটাও প্রকাশ করেন। এদেরকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। এদের লুটপাট করা সম্পদ জনগণের ফান্ডে ফিরিয়ে আনতে হবে। বাংলাদেশের প্রত্যেকটা সেক্টরে সরকারি কর্মকর্তা কর্মচারী প্রত্যেকটা মহাচোর হিসেবে পরিগণিত হচ্ছে। উদাহরণ হচ্ছে সেনাপ্রধান আজিজ, উদাহরণ হচ্ছে পুলিশ প্রধান বেনজির, এনবিআর এর ছাগল কাণ্ডের মতিউর। এইভাবে যখন যেটাকে ধরা হচ্ছে দেখা যাচ্ছে তার কয়েক হাজার কোটি টাকার প্রপার্টি। বেতন পায় ৬০,০০০ টাকা, সম্পদ হচ্ছে ১,০০০ কোটি ২,০০০ কোটি টাকা। ছাগল কেনে ১৫ লাখ টাকা দিয়ে, ৬৭ লাখ টাকা দিয়ে গরু কেনে কুরবানি দেয়। বাংলাদেশ তার পাপের সম্পত্তি হয়ে গেছে। এই ধরনের দুর্বৃত্তায়ন রাষ্ট্রের প্রতিটি অঙ্গে অঙ্গে ছড়িয়ে গেছে। প্রত্যেকটা দুর্নীতিবাজকে ধরা হোক। শুধু সরকারি কর্মকর্তা রিটায়ারমেন্টে গেলে ধরেন, যেগুলো পাওয়ারে আছে সেগুলোরে ধরেন, যেগুলো রাষ্ট্রের ক্ষমতায় নাই কিন্তু মন্ত্রী এমপি হয়েছে তাদেরটাও প্রকাশ করেন। বাংলাদেশ আপনাদের লুটে পুটে খাওয়ার ভোগের সামগ্রী নয়। এই দেশের ২০ কোটি মানুষের প্রাণের বাংলাদেশ, এই সম্পদের মালিক বাংলাদেশের ২০ কোটি মানুষ, কয়েকজন মতিউর বা বেনজির নয়। এদেরকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। এদের লুটপাট করা সম্পদ জনগণের ফান্ডে ফিরিয়ে আনতে হবে। সর্বশেষ যে কথাটি বলবো, এই যে কাহিনীগুলো তারা করছে তার প্রধান শক্তি হচ্ছে তারা জানে কোন জনগণ তাদের পক্ষে নাই, জনগণ তাদেরকে ভোট দেয়নি, ভবিষ্যতেও দেবে না। তারা একটা অবৈধ নির্বাচনের মাধ্যমে, দামি সংসদের মাধ্যমে ক্ষমতায় আছে। কাজেই যতদিন থাকা যায় যেভাবে পারো লুটপাট করে নাও, এই মূল মন্ত্রে তারা বিশ্বাস করে। আজকে আমার বাংলাদেশ পার্টি দাবি জানাচ্ছে এই দামি সংসদকে ভেঙে দিয়ে অবিলম্বে নির্বাচন দিয়ে জনগণকে তার ক্ষমতা প্রয়োগের সুযোগ দিতে হবে। এই ৪ দফা দাবি জানিয়ে বাংলাদেশের জনগণকে, নিপীড়িত নিগৃহীত জনগণকে, যারা আজকে বানফাসী হয়েছেন, বাংলাদেশের উত্তরাঞ্চল বন্যায় তলিয়ে গেছে, তাদের জন্য সরকারের কোনো বরাদ্দ নাই। সরকার আছে মতিউরদেরকে বরাদ্দ দেওয়ার জন্য। এই দামি সংসদের সরকারের বিরুদ্ধে ঐক্যবদ্ধ আন্দোলনের জন্য আমার বাংলাদেশ পার্টির পতাকা দলে সমবেত হওয়ার আহ্বান জানাই। 400 কোটি টাকার পিয়ন। দর্শক, আজকে
এই আলোচনাটি আসলে প্রধানমন্ত্রী সামনে এনেছেন সংবাদ সম্মেলনে। তিনি বলেছেন যে আমার বাসায় পিয়নের কাজ করত, সেও নাকি 400 কোটি টাকার মালিক। পরে আমি জানতে পেরে তাকে বাদ দিয়েছি। এমন একটি কথা বলার পরেই চারিদিকেই শোরগোল শুরু হয়, কে সেই পিয়ন। আজকের পত্রিকা একটি রিপোর্ট করেছে, সেখানে তার ছবি জাহাঙ্গীর আলম। দর্শক, এই জাহাঙ্গীর আলমের অনেকেই পরিচিত, অন্তত তার রাজনৈতিক বিট যারা কাভার করেন, এমনকি যারা আওয়ামী লীগের প্রধানমন্ত্রীর সাথে লিঙ্ক যারা, তারা প্রত্যেকেই চেনেন। অর্থাৎ আওয়ামী লীগ মহলে ব্যাপক বিস্তৃত পরিচয় আছে এই জাহাঙ্গীর আলম। সাংবাদিকরা চেনেন, যখন নাকি তারা কাভার করতে যান প্রধানমন্ত্রীর কোনো অনুষ্ঠান, তখন এই জাহাঙ্গীর আলমকে দেখেন। তার কথাটাই সম্ভবত প্রধানমন্ত্রী এনেছেন এবং আজকের কাগজ খুব নিশ্চিত হয়েই হয়তো তার ছবিটি এনেছেন, সামনে প্রকাশ করেছেন। চীন সফর নিয়ে সংবাদ সম্মেলনে নিজের বাসার পিয়ন 400 কোটি টাকার মালিক হয়েছেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কে এই পিয়ন, এই নিয়ে শুরু হয়েছে জল্পনা কল্পনা। প্রধানমন্ত্রীর পক্ষ থেকে তার পরিচয় নিয়ে কোনো ইঙ্গিত দেওয়া না হলেও প্রধানমন্ত্রীর কার্যালয়ের একাধিক সূত্র দাবি করছে সেই পিয়নের নাম জাহাঙ্গীর আলম। তাকে নিয়ে দ্বাদশ জাতীয় নির্বাচনের আগে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে বিশেষ বিজ্ঞপ্তি দেওয়া হয়েছিল। তার বিষয়ে সবাইকে সতর্ক থেকে আইন প্রয়োগকারী সংস্থার সহায়তা নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছিল। আমি দর্শক নিজেও এই সংবাদ সম্মেলনটি দেখে কয়েকজন সাংবাদিককে ফোন করেছি এবং তারা সবাই এই জাহাঙ্গীর আলমের নামটি বলেছে, কিন্তু যেহেতু কোনো সূত্র জাহাঙ্গীর আলমের নামটি সামনে আনেনি, সুতরাং আমি এই কারণে নামটি বলিনি। আজকে যেহেতু এই মুহূর্তে আমার হাতে এসছে আজকের পত্রিকা, তারা নামটি প্রকাশ করেছে ছবিসহ, সেই কারণে দর্শক আপনাদের সামনে তুলে ধরলাম। রোববার সংবাদ সম্মেলনে দুর্নীতি বিরোধী অভিযান প্রসঙ্গে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলছেন, আমার বাসায় কাজ করে গেছে পিয়ন, যে এখন 400 কোটি টাকার মালিক, হেলিকপ্টার ছাড়া চলে না। হ্যাঁ, এটাই বাস্তব। তো কি করে বানালো এই টাকা? যখনই আমি জেনেছি তাকে বাদ দিয়েছি, কার্ড সব সিজ করে ব্যবস্থা নিয়েছি। এটা তো হয়, এটা করে, ধরা পড়লে তো এটা চোখে আসে, তাছাড়া তো হয় না। যখন ধরা পড়ে তখনই ব্যবস্থা নেই। সূত্র বলছে, জাহাঙ্গীর আলম প্রধানমন্ত্রীর ব্যক্তিগত কর্মচারী হিসেবে একসময় কর্মরত ছিলেন। 2009 সাল থেকে 2018 সালের 2 মেয়াদের পুরোটা সময়, প্রধানমন্ত্রীর টানা তৃতীয় মেয়াদেরও কিছু সময় ছিলেন প্রধানমন্ত্রী বিরোধী দলে থাকার সময়ও জাহাঙ্গীর আলম তার বাসভবন সুধা সদনের ব্যক্তিগত স্টাফ হিসেবে কাজ করেছেন। একাধিক সূত্র বলছে, জাহাঙ্গীরের বাড়ি নোয়াখালীর চাটখিলে। সেই সময় তার আমন্ত্রণে সরকারের অনেক প্রভাবশালী মন্ত্রী হেলিকপ্টারে করে নোয়াখালীর চাটখিলে বিভিন্ন কর্মসূচিতে গিয়েছিলেন, যার কিছু ছিল জাহাঙ্গীরের ব্যক্তিগত আয়োজনের অনুষ্ঠানে। একই সময় প্রধানমন্ত্রীর আরেক পিয়ন আব্দুল মান্নানকেও চাকরিচ্যুত করা হয়েছিল, তবে তার বিরুদ্ধে হেলিকপ্টার ব্যবহারের কোনো সংবাদ পাওয়া যায়নি। সূত্র বলছে, জাহাঙ্গীর আলম প্রধানমন্ত্রীর ব্যক্তিগত কর্মচারী হলেও তিনি নিজের পরিচয় দিতেন প্রধানমন্ত্রীর ব্যক্তিগত বিশেষ সহকারী। এই পরিচয় ব্যবহার করে নিয়মিত সচিবালয়ে তদবির বাণিজ্য করতেন। একই সঙ্গে আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতাদের কাছে নানা তদবির করে অর্থ হাতিয়ে নিয়েছেন। একই পরিচয় ব্যবহার করে তিনি নোয়াখালী জেলা আওয়ামী লীগের সহসভাপতির পদও বাগিয়ে নিয়েছিলেন। নোয়াখালী 1 সংসদীয় আসনে নিজের একটি রাজনৈতিক ব্লকও তৈরি করেছেন তিনি। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নোয়াখালী 1 আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী ছিলেন জাহাঙ্গীর আলম। দলীয় মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হন। প্রার্থী হয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচয় ব্যবহার করে প্রশাসন দিয়ে আওয়ামী লীগ প্রার্থী HM ইব্রাহিমের অনুসারীদের উপর চাপ সৃষ্টির অভিযোগ উঠেছিল জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে। পরে ইব্রাহিম প্রধানমন্ত্রীর কাছে জানালে প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে গত 23শে ডিসেম্বর একটি বিশেষ বিজ্ঞপ্তি দেওয়া হয়। সেই বিজ্ঞপ্তিতে বলা হয়, নিজেকে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ব্যক্তিগত সহকারী হিসেবে পরিচয় দিয়ে বিভিন্ন অনৈতিক কাজ করে বেড়াচ্ছেন। তার সঙ্গে মাননীয় প্রধানমন্ত্রী এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের কোনো সম্পর্ক নেই। এই বিষয়ে সবাইকে সতর্ক থাকার জন্য অনুরোধ করছি, প্রয়োজনে নিকটস্থ আইন প্রয়োগকারী সংস্থার সহায়তা নিন। এ বিষয়ে জাহাঙ্গীর আলম জানান, প্রধানমন্ত্রী কি কারো নাম বলেছে? তিনি ড্রাইভারের কথা বলতে গিয়ে এই কথা বলেছেন। প্রধানমন্ত্রী তো পিয়ন বলেছেন। সে সময় 2 জন পিয়ন চাকরিচ্যুত হয়েছিলেন, এর মধ্যে একজন আপনি আর একজন আব্দুল মান্নান। সংশ্লিষ্ট সূত্র বলছে সেই পিয়ন আপনি। এই বিষয়ে জাহাঙ্গীর আলম বলেন, আমি এটা জানি না, আমি কইতে পারবো না। প্রধানমন্ত্রীর বক্তব্য শুনেছেন কিনা এই প্রশ্নের জবাবে তিনি বলেন, না আমি শুনি নাই, এইমাত্র আপনার কাছে শুনলাম। সবাই তো আপনার নাম বলেছে। এই বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, আমি কেমনে কমু, এত কিছু জানি না, আপনার কাছে প্রথম জানলাম। অর্থাৎ অ্যাভয়েড করেছেন, না জানার কোনো কারণ নেই। তবে একটা ব্যাপার আমার কাছে খটকা লাগছে, যে 400 কোটি টাকার এই তথ্য পাওয়ার পর এটা তো কেন সরকার এই ব্যাপারে তাকে কোনো করেনি, দুদক কেন তাকে ডাকে নাই, অন্য কোনো আইন প্রয়োগকারী সংস্থা তাকে গ্রেপ্তার করলো না? এই 400 কোটি টাকা জব্দ করা হলো কিনা, এটি রাষ্ট্রীয় কোষাগারের কোন খাতের অর্থ নাকি কিসের অর্থ, এই ব্যাপারে কি তাহলে অনেকে বলতে পারেন প্রধানমন্ত্রীর ব্যক্তিগত কর্মচারী, তাকে বাদ দিয়েছে সত্য, কিন্তু যেহেতু প্রধানমন্ত্রীর কর্মচারী ছিলেন সেই কারণে তার উপরে আইনের কোনো বিধি ব্যবস্থা প্রয়োগ হয়নি। এই প্রতিনিয়ত দুর্নীতির এত বিস্ময়কর খবর প্রকাশিত হচ্ছে যে তাতে বাংলাদেশের জনগণ এখন বিস্মিত হওয়ার ক্ষমতাও প্রায় হারিয়ে ফেলেছেন। নাগরিকরা এখন আর বিস্মিত হন না। দুর্নীতির খবর প্রকাশ হলে এখনো হইচই হয়, কিন্তু তাতে একটা কৌতুকের চিত্র আমরা সোশ্যাল মিডিয়াতে দেখতে পাই। মানে দাঁড়াচ্ছে, জানা খবর আবার নতুন করে জানালে মানুষ তাতে কোনো নতুনত্ব খুঁজে না পেয়ে সেগুলো নিয়ে বিভিন্ন ফান
পোস্ট তৈরি করে, ট্রল করে বিনোদন নিতে চেষ্টা করে। যেমন পিএসসির সাবেক ড্রাইভার, চেয়ারম্যানের সাবেক ড্রাইভার আবেদ আলীর গল্প নিয়েও আমরা দেখতে পাচ্ছি। তবে সৈয়দ আবেদ আলীর গল্পটি সিনেমাকেও হার মানায়, কিন্তু তার যে উত্থান এবং বিপুল দুর্নীতির খবর পাওয়া যাচ্ছে তাতে মানুষ বিস্মিত না হয়ে বরং রোমাঞ্চিত বোধ করছে বলা যায়। আর এই রোমাঞ্চে বাবা সৈয়দ আবেদ আলী এবং পুত্র ছাত্রলীগ নেতা, ছাত্রলীগের ঢাকা মহানগর উত্তর শাখার ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা সম্পাদক সৈয়দ সোহানুর রহমান ওরফে সিয়াম যেভাবে নিজেদের দানবীর, গরিব দরদি ও ধর্মপরায়ণ হিসেবে প্রচার করেছে তা যেন এই দুজনকে মুহূর্তেই ভাইরাল করে ছেড়েছে। একজন আবেদ আলী আসলে বাংলাদেশের বর্তমান শাসন ব্যবস্থারই প্রতিচ্ছবি। জানো, আবেদ আলী মিথ্যা তথ্য দিয়ে চাকরি নিয়েছে। এর আগে তিনি কুলি হিসেবে ঢাকাতে কাজ করেছেন। অনেক কষ্টে নিজেকে তিনি তৈরি করেছেন বলে নিজেই বিভিন্ন বক্তব্যে বলেছেন। অনেক কষ্টকে সফলতার গল্প হিসেবে প্রচার করে তিনি এলাকার মানুষের কাছে দানবীর, সমাজদরদী হিসেবে নিজেকে হাজির করেছেন বা জাহির করেছেন। নিজেকে তিনি ন্যায় এবং পরিশ্রমের মাধ্যমে ছোট থেকে বড় হওয়ার উদাহরণ হিসেবে সাধারণ মানুষের কাছে তুলে ধরেছেন এবং একই সাথে বাড়াবাড়ি রকমের নিজের ধর্মকর্মের প্রচার করে তিনি এক পরহেজগার প্রতিমূর্তি করে তুলেছেন এলাকাবাসীর সামনে। আর তার এই মহানুভবতার প্রচার বাবা ছেলে মিলেই সোশ্যাল মিডিয়াতে করতেন এবং সহাস্য বদনে মিডিয়ার সামনে নিজেই বলেছেন প্রশ্ন ফাঁসের টাকা তিনি আল্লাহর রাস্তায় খরচ করেছেন। আমি ইসলামের বিষয়ে কোনো বিশেষজ্ঞ নই, তবে এটা জানি যে ইসলামের যে কোনো ইবাদত কবুলের পূর্ব শর্ত হচ্ছে হালাল বা সৎভাবে জীবিকা উপার্জন করা। এখন এই মূল নীতি ভঙ্গ করে বাকি সবকিছুতে নিজের শ্রেষ্ঠত্ব এবং গৌরব প্রমাণের সাথে এখনকার ক্ষমতার একটা সাদৃশ্য আছে, আর সেটা হচ্ছে যে ভোটাধিকার জনগণের অন্যতম মৌলিক সাংবিধানিক অধিকার। এবার এই অধিকার হরণ করে বাকি সবকিছু জনগণের জন্য করা হচ্ছে বলে প্রচার করা হয়, সেটা আমরা প্রতিনিয়ত দেখি। জনগণের প্রত্যক্ষ ভোটে সংসদে জনপ্রতিনিধি নির্বাচনের যে সাংবিধানিক নীতি রয়েছে সেটা সংবিধানের দোহাই দিয়ে লঙ্ঘন করা হচ্ছে। ফলে গোড়ায় গলদ রেখে বাকি সবকিছুতে অতি সিরিয়াস মনোভাব দেখানোর যে নীতি আমরা আবেদ আলীর মধ্যে দেখছি তা যেন রাষ্ট্রের ক্ষমতা চর্চার এক ধরনের বা ক্ষমতার চর্চার ধরনেরই এক নিপুণ প্রতিচ্ছবি। অন্যদিকে এক একজনের দুর্নীতির খবর প্রকাশিত হয় আর সোশ্যাল মিডিয়াতে তিনি ভাইরাল হয়ে ওঠেন। এর কারণ কি? আমার ক্ষুদ্র জ্ঞানে মনে হয় যে জনগণ এই দুর্নীতির বিরুদ্ধে সরকারের কোনো অঙ্গীকারী যেহেতু বিশ্বাস করে না এবং যাদের তথ্য বের হচ্ছে এরা প্রথমে সরকারের সমর্থক, পরে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা বা কর্মচারী বলে, ফলে জনগণের সরকার নিজেদের লোকদের বিরুদ্ধে নিজেদের প্রয়োজনীয় অভিযান চালাচ্ছে। এতে রাষ্ট্র বা জনগণের কোনো কল্যাণ নেই এমনভাবেই দেখে থাকেন অনেকে। তাই এই সব খবর নিয়ে বিনোদন এবং কৌতুক করা ছাড়া তাদের হাতে আর কোনো অপশন নেই, কারণ প্রতিবাদ করে বিরুদ্ধ মত প্রকাশ করে তারা নিজেদের অনেক কাছের বা অনেক নেটিজেনকে রাষ্ট্রের নির্যাতনের মুখে পড়তে দেখেছে। ফলে এই সব বিষয় তো ভাইরাল হওয়ার মতো ঘটনা নয়। এগুলোকে জনগণ সিরিয়াসলি নিলে রাষ্ট্রের সব প্রতিষ্ঠান এবং দেশের রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তনের আওয়াজ শুনতে পাওয়া যেত। অন্যদিকে বিরোধী দলগুলো রুটিন সমালোচনা করছে, আমরা লক্ষ্য করছি, কিন্তু যেহেতু তাদের আমলেও দুর্নীতি হয়েছে এবং নিজেদের অনেক লোক দুর্নীতির মাধ্যমে সম্পদ অর্জন করেছেন, সংখ্যাটা যত কমই হোক, যেখানে মিডিয়ার খবরই বলা হচ্ছে আবেদ আলী যে প্রশ্ন ফাঁসের সাথে জড়িত তা 1 দশক আগেই প্রশাসন জানতো। এই 1 দশক কেন অপেক্ষা করা হলো তাহলে? এখন কেন তাদের নিয়ে এমন হট্টগোল শোনা যাচ্ছে? তার মানে দাঁড়াচ্ছে এই সরকারের কোনো সদিচ্ছা, এটা যা হচ্ছে এটা সরকারের কোনো সদিচ্ছার প্রতিফলন নয়, এটা সরকারের কৌশলেরই অংশ বলে মনে করছেন কেউ কেউ। অর্থাৎ শুধু একজন আবেদ আলী নন, গোটা বাংলাদেশের দুর্নীতি অকস্মাৎ বৃদ্ধি পেয়েছে তা নয়, কিন্তু সময় সময়ে এ নিয়ে আলোচনার যে ঝড় উঠে, এই দফার আলোচনা তার চেয়ে খানিকটা বেশি প্রেক্ষাপট হচ্ছে 21 মে যুক্তরাষ্ট্র কর্তৃক বাংলাদেশের সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদের বিরুদ্ধে আরোপিত নিষেধাজ্ঞা আরোপের কারণ হিসেবে যুক্তরাষ্ট্র দুর্নীতির কথা উল্লেখ করেছিল। জেনারেল আজিজের বিরুদ্ধে যে ব্যবস্থা নেওয়া হচ্ছে সেটি নেওয়া হচ্ছে সেকশন 7031 এর আওতায়। স্মরণ করা দরকার, ফরেন রিলেশনস অ্যান্ড রিলেটেড প্রোগ্রামস অ্যাপ্রোপ্রিয়েশনস অ্যাক্টের এই বিধির উপশিরোনাম হচ্ছে অ্যান্টি ক্লেপ্টোক্রেসি অ্যান্ড হিউম্যান রাইটস। আজিজের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের ক্ষেত্রে এই আইনের ব্যবহার যেটা লক্ষণীয় তা হচ্ছে ক্লেপ্টোক্রেসি বিশেষটির ব্যবহার। সাধারণ জ্ঞান থেকেও এটা বোধগম্য যে সাধারণভাবে দুর্নীতি, এমনকি যদি তা বড় আকারের আর্থিক দুর্নীতি হয়, তবে তাকে ক্লেপ্টোক্রেসির আওতায় আনা সম্ভব নয়। দুর্নীতির সঙ্গে ক্ষমতার একটা ঘনিষ্ঠ যোগসূত্র ছাড়া ক্লেপ্টোক্রেসি প্রতিষ্ঠা বা বিস্তার লাভ করে না। ফলে আমরা ধরে নিতে পারি যুক্তরাষ্ট্র এদিকটার উপর জোর দিতেই ক্লেপ্টোক্রেসি বিশেষটি ব্যবহার করেছিল, এমনটা মনে করেন যুক্তরাষ্ট্রের ইলিনয় স্টেট ইউনিভার্সিটির ডিস্টিংগুইশড প্রফেসর আলী রিয়াজ। সম্প্রতি তিনি এক লেখায় মন্তব্য করেন যে দুর্নীতি বিষয়ক এসব ঘটনার সর্বশেষে বিষয় হচ্ছে সরকারি কর্ম কমিশনের পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসার অভিযোগের পরিপ্রেক্ষিতে কমিশনের 2 জন উপপরিচালক, 1 জন সহকারী পরিচালক সহ 17 জনকে গ্রেপ্তারকৃত ব্যক্তিদের মধ্যে পিএসসির সাবেক পরিচালক সৈয়দ আবেদ আলী আছেন। তাকে নিয়েও ইতিমধ্যেই অনেক খবর বের হচ্ছে। এই ফাঁসের ঘটনা ঘটেছে 2015 সাল থেকে। ফাঁসের ঘটনা নিয়ে আগেও কথা হয়েছে, কিন্তু পুলিশের কোনো ধরনের তৎপরতা তখন আমরা দেখতে পাইনি। এখন তাদের কর্মতৎপরতার গতি দেখার মতো, আর এই তৎপরতায়
তৎপরতার পরিপ্রেক্ষিতে প্রশ্ন উঠছে, এ বিষয়ে কমিশনের উচ্চ পর্যায়ের ব্যক্তিরা কিছুই জানতেন না? এটা কেবল এ ঘটনার ক্ষেত্রেই প্রশ্ন নয়, প্রশ্ন অন্যান্য কথিত দুর্নীতিবাজের ব্যাপারেও। তারা সরকারের অংশ হিসেবে থেকেছেন, ক্ষমতাকে ব্যবহার করেছেন, কিন্তু তাদের যারা নিয়োগ দিয়েছেন, পুরস্কৃত করেছেন, পৃষ্ঠপোষকতা করেছেন, তারা এর কিছুই জানতেন না। এটা মনে করবার কোনো কারণ আছে? অবস্থা দৃষ্টিতে মনে হচ্ছে আগামী কিছুদিন বাংলাদেশের গণমাধ্যম এবং সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে কথিত দুর্নীতিবাজদের বিষয়ে আলোচনা, এমনকি অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশও অব্যাহত থাকবে। এগুলো যে বাংলাদেশের সমাজে প্রশাসনে ব্যাপক আকারে শিকড় গেড়ে বসা দুর্নীতির চর্চামানেই প্রকাশ করছে, সেটিও নাগরিকরা জানেন। তাদের প্রতিদিনের জীবনেই তারা উপলব্ধি করতে পারেন। এই খবরাদির পরিপ্রেক্ষিতে ক্ষমতাসীনরা এমন ধারণাই দেবেন যে দুর্নীতির বিরুদ্ধে তাদের অবস্থান কঠোর, কিন্তু প্রায় প্রতিটি ক্ষেত্রেই দুদকের ভূমিকা ডাক্তার আসিবার পূর্বেই রোগী মারা গেল ধরনের। কাজেই এসব দুর্নীতির সঙ্গে ক্ষমতা কাঠামোর প্রত্যক্ষ সংশ্লিষ্টতা আছে বলে মনে করেন প্রফেসর আলী রিয়াজ। আমাদের সতর্ক থাকতে হবে, কোনো ব্যক্তির দুর্নীতির ঘটনার বর্ণনা যেন এই ধারণায় প্রতিষ্ঠা দিতে সাহায্য না করে এগুলো ক্ষমতাসীনদের অজ্ঞাতে ঘটেছে এবং সামগ্রিক শাসন ব্যবস্থার সঙ্গে তার কোনো যোগসূত্র নেই, এরকম ধারণা যেন আমরা না পাই। বরং ক্ষমতাসীনরা এর বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছেন, এরকম একটা ধারণা দেবার চেষ্টা হচ্ছে। ক্ষমতাসীনরা তাই চান, কেননা এই ধরনের ধারণা ক্লেপ্টোক্রেসিকে বৈধতা দেবে। মনে রাখতে হবে, ক্লেপ্টোক্রেসি একজন দুজন দুর্নীতিবাজ তৈরি করে না। ক্লেপ্টোক্রেটিক ব্যবস্থায় দুর্নীতিবাজের সংখ্যা হয় অগুন্তি, ব্যবস্থার বদল না হলে এ সংখ্যা বাড়তে থাকে। এটাই হলো দুর্নীতিবাজদের বিরুদ্ধে সরকারের তথাকথিত জিরো টলারেন্স নীতির আসল রহস্য, এমনটাই মন্তব্য করেছেন প্রফেসর আলী রিয়াজ। এখন কথা হলো, সরকারের প্রতিষ্ঠান নষ্ট হয়ে গেছে, দুর্নীতিতে ছেয়ে গেছে সব, আর সরকার শুধু ভালো, তারা চায় একটা সৎ এবং নিয়মতান্ত্রিক প্রশাসন চালাতে। এটা কোনো নাগরিক এখন আর বিশ্বাস করেন না, কারণ জনগণের সাথে বিশ্বাসের সম্পর্ক গত 3টে নির্বাচনের মাধ্যমে সরকার নস্যাৎ করে দিয়েছে। জনগণ নয়, ক্ষমতার জন্য প্রশাসনকে নিজেদের অনুকূলে ব্যবহার করতে গিয়ে আজ এই অবস্থা হয়েছে। আর এটা যে সরকার জানতো না তা না। কাজেই এই সরকারের দুর্নীতির বিরুদ্ধে অভিযানের বিষয়টি অনেকটা গাছের গোড়া কেটে আগায় পানি ঢালার মতো ব্যাপার। মাঝারি ও ছোট কর্মচারী ছাড়া বড় বড় যে কয়জনের নাম সামনে এসছে, তারা নিরাপদে দেশ ত্যাগ করতে পেরেছেন। এটা নিয়ে আমি আগেও কথা বলেছি। এবং দেশ ত্যাগ করার সুযোগ সরকার কঠোরভাবে বন্ধ করলে দেশ ত্যাগ করা সম্ভব হতো না, এটাও জনগণ জানেন। ফলে সরকারের এই ধরনের কর্মকাণ্ড বিশ্বাসযোগ্য করতে হলে আগে গোড়ার গলদটাও ঠিক করতে হবে। আবেদ আলী মডেলের কল্যাণে জনগণ সরকারের কোনো কিছুর উপরই আর আস্থা রাখে না। জনগণ তাদের নাগরিক অধিকার, ভোটাধিকার ও মর্যাদা ফেরত চান। তারা তাদের সাংবিধানিক অধিকার প্রয়োগ করতে চান। তাদের অধিকার ফেরত দিয়ে সরকার আগে জনগণের আস্থা অর্জন করতে হবে। তা না হলে এইসব লোক দেখানো আয়োজন জনগণের জন্য কৌতুকের বিষয় হিসেবে হাজির হবে। জনগণ এগুলো নিয়ে মুখরোচক আলোচনা ও ট্রলে মেতে থাকবে। কাজেই আগে গোড়ার গলদ ঠিক করতে হবে। তা না হলে এইভাবে জনদৃষ্টি আকৃষ্ট করার প্রচেষ্টা সমস্যার সমাধান করতে পারবে না। সমাজের সর্বস্তরে অসন্তোষ এবং বিক্ষোভ তৈরি হতে থাকে, তা সরকারকে যে কোনো সময় বিপদে ফেলে দিতে পারে। এই বিষয়টিও আশা করি সরকার মাথায় রাখবেন। মুক্তিযোদ্ধাদের নাতিপুতিরাও পাবে না, তাহলে কি রাজাকারের নাতিপুতিরা পাবে? কোটা আন্দোলন করবার আগে তাদের তো পরীক্ষার রেজাল্টগুলি দেখে নেওয়া উচিত ছিল যে কোথায় তারা দাঁড়িয়েছে। আর দ্বিতীয় কথাটা হচ্ছে, মুক্তিযুদ্ধের বিরুদ্ধে এত ক্ষোভ কেন? মুক্তিযোদ্ধাদের নাতিপুতিরাও পাবে না, তাহলে কি রাজাকারের নাতিপুতিরা পাবে? সেটা আমার প্রশ্ন, দেশবাসীর কাছে প্রশ্ন, যে রাজাকারের নাতিপুতিরা সব কিছু পাবে, মুক্তিযোদ্ধারা পাবে না। অপরাধটা কি? নিজের জীবন বাজি রেখে, নিজের পরিবার সংসার সব কিছু ফেলে দিয়ে যারা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিল, দিন রাত খেয়ে না খেয়ে, কাদা মাটি ভেঙে, রোদ বৃষ্টি ঝড় সব মোকাবেলা করে, যুদ্ধ করে এই দেশে বিজয় এনে দিয়েছিল। আর বিজয় এনে দিয়েছিল বলেই না আজকে সবাই উচ্চ পদে আসেন, আজকে গলাবারে কথা বলতে পারছে। প্রিয় দর্শক শ্রোতা, ভিডিওগুলো আপনারা দেখলেন। মোট 4টি ভিডিও নিয়ে আজকে আপনাদের সম্মুখে হাজির হয়েছিলাম। যেই 4টি ভিডিও ফুটেজ আপনারা দেখলেন এবং 4 জনের বক্তব্য আপনারা শুনলেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য শুনলেন, মোস্তফা ফিরোজের কথা শুনলেন, জিল্লুর রহমানের কথা শুনলেন, আর একজন নেতাকর্মী তাজুল ইসলামের কথাগুলো আপনারা শুনলেন। এই 4 জন নেতাকর্মীর বক্তব্য শোনার পরে আপনাদের কি মতামত সেটা অবশ্যই এখন কমেন্ট বক্সে জানিয়ে দিন। আর ভিডিওটি শেষ করার আগে আবারও বলছি, যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন, হ্যাঁ, প্রতিনিয়ত এই ধরনের সকল প্রকার নিত্য নতুন আপডেটগুলো পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে ধন্যবাদ জানিয়ে ভিডিওটি এখানে শেষ করছি। তো আবারও দেখা হবে, কথা হবে নতুন কোনো টপিক, নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলের সুস্থতা কামনা করে ভিডিওটি এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।